হ্যাঁ অন্তর, আমি ছেলেটাকে খুব ভালো করে চিনি। ছেলেটা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। কথাটা শোনার সাথে সাথেই অন্তরের চোখে এক রাস জল এসে হানা দিল। অন্তর নির্বিকার দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। এইভাবেই প্রায় 5 মিনিট কেটে গেল। অন্তরের মৌনতা দেখে মল্লিকা মাথা তুলে অন্তরের দিকে তাকালো। অন্তরের চোখে অজস্র জলের ছোটাছুটি দেখে মল্লিকা কান্নাজড়িত কণ্ঠে অন্তরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি অন্তর। ওই ফেক ছেলেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি কথা দিচ্ছি অন্তর, নেক্সট টাইম আমি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাববো না, অন্য কারোর দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবো না। এইবারের মতন আমাকে মাফ করে দিন প্লিজ। অন্তর নিচের দিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে মল্লিকার পাশে এসে বসলো। মল্লিকা ছলছল চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। হুট করে অন্তর মল্লিকাকে জাপটে ধরে বিড়বিড় করে বলল, ছেলেটা তোমার সাথে খারাপ কিছু করেনি তো মল্লিকা? না অন্তর, তবে করতো যদি না আমি নীলকে হাতে নাতে না ধরতাম। জোর বাঁচা বেঁচে গেছি আমি। অন্তর কিছুটা শান্ত হয়ে বলল, সবার জীবনেই একটা পাস্ট থাকে মল্লিকা, তোমার জীবনেও ছিল। এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তুমি ছেলেটার থেকে নিরাপদে ছিলে, এটাই অনেক। আমি তো ভয় পাচ্ছিলাম ছেলেটা না আবার তোমার সাথে কিছু উল্টোপাল্টা করে বসে। এসব ক্যারেক্টারলেস ছেলেদের সাথে কোনো বিশ্বাস নেই, কখন কি করে বসে। আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও মল্লিকা, আমি ওই ছেলের 12টা বাজাবো। অনন্যারও বিয়ের ব্যবস্থা করব, তাহলে অনন্যা ওই নোংরা ছেলেটাকে ভুলতে পারবে, নতুন করে নিজের লাইফটাকে গুছিয়ে নিতে পারবে। মল্লিকা হেসে বলল, ঠিক বলেছেন অন্তর, আমিও তাই ভাবছি। অনন্যার জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করতে হবে, তার আগে নীলের একটা ব্যবস্থা করতে হবে। আমার মাথায় একটা প্ল্যানিং ঘুরছে মল্লিকা। আই এম ড্যাম শিওর এই প্ল্যানিংটা দিয়েই আমরা নীলকে জব্দ করতে পারবো। অনন্যার সামনেও ছেলেটা মুখোশ খুলবে, প্লাস ছেলেটার বিরুদ্ধে মামলাও ঠুকে দেয়া যাবে। কি প্ল্যানিং অন্তর? প্লিজ আমাকেও বলুন। তোমাকে না বললে তো হবে না মল্লিকা, কজ তুমি হলে সেই প্ল্যানের মেন আর্টিস্ট। মানে? অন্তর কিছুটা ভেবে বলল, আচ্ছা মল্লিকা, তুমি ভয়েস চেঞ্জ করতে পারো? ধরো তোমার নিজের ভয়েস পাল্টে অন্যরকমভাবে কথা বলতে পারো? হ্যাঁ পারি অন্তর, খুব ভালো পারি। কেন বলুন তো? নীলের সাথে তুমি ফেক নাম্বার দিয়ে কথা বলে নীলের সাথে ঘনিষ্ঠ হবে। আই থিঙ্ক নীলও তখন তোমার সাথে ফ্ল্যাটিং শুরু করবে। তোমার কথা অনুযায়ী নীল খুবই ক্যারেক্টারলেস ছেলে। তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর ওই বেটা আশা করছি তোমার সাথে দেখা করার বা খারাপ কিছু করার স্কোপটা ছাড়বে না। তখনই আমি নীলকে হাতে নাতে ধরবো, সাথে পুলিশ আর অনন্যাও থাকবে। ওয়াও, খুব ভালো আইডিয়া অন্তর, খুব ভালো প্ল্যানিং করেছেন আপনি। আমি পারবো নীলের সাথে অভিনয় করতে। ওকে ডান, তাহলে কাল থেকেই আমাদের মিশন শুরু। নীলের মুখোশ না খোলা অবধি অনন্যাকে বাড়ি থেকে বের হতে দেয়া যাবে না, বাড়িতে আটকে রাখতে হবে। সুযোগ বুঝিয়ে ছেলেটা কখন অনন্যার ক্ষতি করে বসে বলা যায় না। এই জন্যই আমি অনন্যাকে এই বাড়িতে নিয়ে এসেছি। অন্তর মল্লিকাকে টাইট করে জাপটে ধরে বলল, মল্লিকা, আমি চাইলেই হয়তো পারি অনন্যার সাথে ছেলেটার বিষয়ে ওপেনলি ডিসকাস করতে, কিন্তু আমি এই মুহূর্তে তা চাইছি না। কজ এতে অনন্যা তোমাকে ভুল বুঝবে, ভাববে যে তুমি ইচ্ছে করে অনন্যার সম্পর্কটা ভাঙার জন্য আমাকে সত্যিটা বলে দিয়েছো। এতে তোমাদের মধ্যে অনেকটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি চাই না আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমাদের ভাবি ননদের সম্পর্কটা নষ্ট হোক। আর হ্যাঁ, থ্যাঙ্কস মল্লিকা, আমাকে সব কিছু খোলসা করে বলার জন্য। তুমি চাইলেই হয়তো পারতে ব্যাপারটা হিডেন করে গা বাঁচিয়ে নিতে, তবে না, তা তুমি করনি, উল্টে আমাদের হেল্প করলে, অনন্যার জীবনটাকে বাঁচালে। আমি জানতাম অন্তর, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে, তাই নির্ভয়ে সবটা বলে দিয়েছি। এর মাঝেই দরজায় টোকা পড়ল। মল্লিকা অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে দিল। মল্লর মুস্কানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মুস্কান মল্লরের চুল নিয়ে খেলছে। মল্লিকা দাঁত বের করে হেসে যেই না মুস্কানকে কোলে নিতে যাবে, এর আগেই মল্লর মল্লিকাকে থামিয়ে দিয়ে বলল, এখন আর কোলে নিতে হবে না, ফ্রেশ হয়ে অন্তরকে নিয়ে নিচে চলে আয়, নিচে সবাই তোদের ডাকছে। মল্লিকা মুখটা ফুলিয়ে বলল, আসছি। মল্লর মল্লিকার মাথায় গাঁটটা মেরে মুস্কানকে নিয়ে দরজা ছেড়ে সোজা নিচে চলে গেল।
মল্লিকা রুমের দরজা আটকে বেডের দিকে তাকিয়ে দেখলো অন্তর বেডের ওপর নেই, তবে ওয়াশরুম থেকে পানি ছাড়ার আওয়াজ শোনা যাচ্ছে। মল্লিকা বেশ বুঝতে পেরেছে অন্তর ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, তাই সে কভার থেকে একটা জাম কালার শাড়ি বের করে রুমের মধ্যেই চেঞ্জ করা শুরু করে দিল। মল্লিকা এক এক করে সব অর্নামেন্টস গা থেকে খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখছে। দোপাট্টা খুলে সে কাবার্ডে গুছিয়ে রাখলো। খোপা খুলে চুলের জট ছাড়িয়ে সে চুলটা ছেড়ে দিল। এবার শুধু লেহেঙ্গাটা চেঞ্জ করার পালা। মল্লিকা আনমনা হয়ে চেঞ্জ করছে, আর এর মাঝে হুট করে অন্তর ওয়াশরুমের দরজা খুলে রুমের ভিতর ঢুকে পড়ল। মল্লিকা চোখ বড় বড় করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর গলায় টাওয়াল ঝুলিয়ে শয়তানি হাসি দিয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা তাড়াতাড়ি পিছু ঘুরে শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে নিল। অন্তর পিছন থেকে কিছুটা চিল্লিয়ে বলল, নিজেকে এত ঢেকে লাভ নেই, আপনি একটা নির্লজ্জ, বুঝেছেন? আপনার মুখে কি কিছু আটকায় না? হাজবেন্ড হই তোমার, আটকাবে কেন? মল্লিকা মুখটা বাঁকা করে শাড়িটা হাতে গুটিয়ে নিয়ে অন্তরকে ক্রস করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। মল্লিকার কাণ্ড দেখে অন্তর বেশ মজা পাচ্ছে আর হাহা করে হাসছে। হাসিটা কিছুক্ষণের জন্য থামিয়ে অন্তর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা সেট করে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে সোজা রুম থেকে নিচে চলে গেল। অন্তরকে দেখে ড্রয়িং রুমের সবাই খুব খুশি হলো। এবার শুধু মল্লিকা আসার অপেক্ষা। অন্তর চোখ বুলিয়ে অনন্যাকে খুঁজছে। অনন্যা ড্রয়িং রুমে কোথাও নেই। অন্তর বেশ বুঝতে পেরেছে অনন্যার মন খারাপ করে ও রুমে বসে আছে। প্রায় 15 মিনিট পর মল্লিকার শাড়িটা সম্পূর্ণভাবে পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মল্লিকা চুলটা হাত খোঁপা করে ঠোঁটে সামান্য ভ্যাসলিন লাগিয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। মল্লিকাকে জাম কালার শাড়িতে বেশ মানিয়েছে। অন্তর হাঁ হয়ে মল্লিকাকে দেখছে। মল্লিকা অন্তরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধপাস করে অন্তরের পাশে বসে পড়ল। অন্তর আর মল্লিকাকে দেখে সরফরাজ চৌধুরী গলা ঝাঁকিয়ে বেশ মিষ্টি স্বরে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনের জন্য একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছে। অন্তর আর মল্লিকা সরফরাজ চৌধুরীর দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে আছে। উপস্থিত সবাই চুপ হয়ে আছে। মল্লিকা কিছুটা উতলা হয়ে সরফরাজ চৌধুরীকে উদ্দেশ্য করে বেশ আহ্লাদি কণ্ঠে বলল, প্লিজ আব্বু বলো না কি সারপ্রাইজ, আর ওয়েট করতে পারছি না। সরফরাজ চৌধুরী এক গাল হেসে মল্লিকার হাতে দুটো টিকিট গুঁজে দিল। মল্লিকা টিকিট দুটো চেক করে দেখলো সিঙ্গাপুর যাওয়ার টিকিট। মল্লিকা মনে মনে ব্যাপক খুশি হয়েছে, তবে প্রকাশ করছে না। অন্তর বেশ খুশি হয়ে মল্লিকার হাত থেকে টিকিট দুটো নিয়ে সরফরাজ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আব্বু, বেস্ট একটা সারপ্রাইজ দিলে আমাদের। সরফরাজ চৌধুরী অন্তরকে জাপটে ধরে বলল, আজ রাত 12টায় তোমাদের ফ্লাইট, তো এখন থেকেই প্যাকিংয়ে লেগে যাও। মাঝখান থেকে হুট করে মল্লিকা বলে উঠল, বউ ভাতের দিনই হানিমুন যেতে হবে, কাল পরশু গেলে হয় না? মিসেস অরুণিমা বাঁকা হেসে বলে উঠল, না হয় না, কজ আমরা খুব শীঘ্রই একটা ছোট্ট মল্লিকা নয়তো ছোট্ট একটা অন্তর চাই। মল্লিকা লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। অন্তর বাঁকা হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। উপস্থিত সবাই খুশিতে দাঁত বের করে হাসছে। মিসেস লিজা ট্রে ভর্তি চা নাস্তা নিয়ে এলো। সবাই এবার আলাপের পাশাপাশি নাস্তায় মন দিল। এভাবেই সন্ধ্যা গড়িয়ে রাত ঘনিয়ে এলো। অনন্যাও সবার সাথে এসে যোগ দিল। অনন্যার মন মর্জি হুট করেই চেঞ্জ হয়ে গেল। অনন্যার এই পরিবর্তন অন্তরকে বেশ ভাবাচ্ছে। মল্লিকা এখনো অনন্যার দিকে তাকায়নি, তাই কিছু আঁচ করতে পারছে না। অন্তর বসা থেকে মিসেস অরুণিমাকে টেনে তুলে আলাদা করে ড্রয়িং রুমে একপাশে দাঁড়ালো। মিসেস অরুণিমা জিজ্ঞাসু দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর গলাটা ঝাঁকিয়ে বেশ সিরিয়াস হয়ে মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমরা যতদিন না পর্যন্ত সিঙ্গাপুর থেকে না ফিরছি ততদিন পর্যন্ত তুমি অনন্যাকে চোখে চোখে রেখো, বাড়ি থেকে বের হতে দেবে না। দরকার হলে 24 ঘন্টা ওর আশেপাশে থাকবে। সিঙ্গাপুর থেকে ফিরেই আমি তন্ময়ের সাথে অনন্যার বিয়ের ডেটটা ফিক্সড করে দেব। তন্ময় অনেক আগে থেকেই অনন্যাকে পছন্দ করে। তন্ময়ের ফ্যামিলিও অনন্যাকে বেশ পছন্দ করে। কিছুদিন আগে থেকেই তন্ময় আমাকে ব্যাপারটা জানায়। আমিও রাজি হয়ে যাই, কজ তন্ময় ছেলেটা ভালো। ছোটবেলা থেকে আমরা তন্ময়কে চিনি। আমাদের চোখের সামনেই ছেলেটা বড় হয়েছে। আশা করছি তোমরা দ্বিমত করবে না, তন্ময়কে মেনে নেবে। এত তাড়াহুড়োর কি আছে অন্তর?
অনন্যা তো সবে মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পা দিল, আর 1 বছর পর না হয় বিয়ের সিদ্ধান্তটা নেওয়া হোক। তুমি বুঝবে না আম্মু, এতদিন পর্যন্ত অনন্যাকে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব অনন্যার বিয়ে দিতে হবে। সিঙ্গাপুর থেকে ফিরে তোমাকে সবটা বুঝিয়ে বলবো। আপাতত তুমি অনন্যাকে দেখে শুনে রেখো। মিসেস অরুণিমা আর কথা বাড়ালেন না, অন্তরের কথায় সায় জানালেন। এরপর দুজন এসে সবার মাঝখানে বসে পড়ল। আবারও শুরু হয়ে গেল ড্রয়িং রুমের জমজমাট আড্ডা। ঘড়িতে বাজছে রাত 10টা। মল্লর জোড়াজুড়ি করে মল্লিকাকে রুমে পাঠিয়ে দিল ব্যাগ গোছাতে। সাথে অন্তরও গেছে। দুজনই রুমের দরজা আটকে নিজেদের কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। অন্তরর বাড়ির কেয়ারটেকার জলিলকে দিয়ে ওর সমস্ত জামা কাপড় নিয়ে এসেছে। এবার শুধু মল্লিকার জামা কাপড়ের সাথে ওর জামা কাপড়গুলো প্যাকিং করার পালা। মল্লিকা কাবার্ড থেকে সমস্ত শাড়ি বের করে একের পর এক শাড়িগুলো লাগেজে প্যাক করছে। অন্তর বেডে চিত হয়ে শুয়ে গালে হাত দিয়ে মল্লিকার কাণ্ড দেখছে। এক পর্যায়ে অন্তর অধৈর্য হয়ে মল্লিকাকে বলে উঠল, এত শাড়ি নিয়ে কি হবে মল্লিকা? থাকবো তো মাত্র 2 দিন। মল্লিকা মুখটা লাল করে বলল, মিনিটে মিনিটে আমি শাড়ি পাল্টাবো, আপনার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে তো, এত বড় লাগেজ আমি ক্যারি করতে পারবো না। মল্লিকা দাঁত কিরমির করে শাড়িগুলো ওলট পালট করছে আর বলছে, পারতে তো হবেই আপনাকে। উফ, এই লোকটার ভনভন করে আমার মাথা নষ্ট করে দিচ্ছে। বিরক্ত লাগছে আমার, একটা ঠিকঠাক শাড়ি খুঁজে পাচ্ছি না। ধ্যাত। অন্তর বসা থেকে উঠে মল্লিকার পাশে দাঁড়িয়ে এক এক করে কাবার্ড থেকে সমস্ত শাড়ি নামিয়ে মাত্র 3টে শাড়ি চুজ করে কাবার্ডে লাগলো। মল্লিকা চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর আর চোখে মল্লিকার দিকে তাকিয়ে বলল, এত রাগ হওয়ার কিছু নেই, আপাতত 3টে শাড়িই নাও। সিঙ্গাপুর গিয়ে অনেক অনেক গর্জিয়াস শাড়ি কিনে দেবো তোমাকে, সাথে ম্যাচ করা অর্নামেন্টস। মল্লিকা মুহূর্তেই 32 পাটি দাঁত বের করে অন্তরকে জাপটে ধরে খিলখিল করে হেসে বলল, সত্যি অন্তর, আপনি আমাকে শপিং মলে নিয়ে যাবেন? শুধু শপিং মল কেন, সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গা আমি তোমাকে নিয়ে ঘুরবো। তুমি যা চাইবে তাই কিনে দেব। মল্লিকা খুব এক্সাইটেড হয়ে অন্তরের গালে একটা চুমা বসিয়ে দিল। অন্তর বাঁকা হাসি দিয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা ওর কাছে বেশ লজ্জিত হয়ে মাথাটা নিচু করে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল রেডি হতে। অন্তর বুঝেছে মল্লিকা খুব লজ্জা পেয়েছে, তাই সে মল্লিকাকে আর ঘাঁটায়নি। সে নিজেও রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। ঘড়িতে রাত 11টা। মল্লিকা আর অন্তর রেডি হয়ে রুম থেকে বের হয়ে নিচে নামছে। মল্লিকা সামনে হাঁটছে আর অন্তর পিছনে লাগেজ নিয়ে আসছে। মল্লিকার শাড়ির সাথে ম্যাচ করে অন্তরও জাম কালারের শার্ট পরেছে। দুজনকেই দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অন্তরের রিকোয়েস্টে মল্লিকা খোঁপায় বেলি ফুল এঁটেছে। বাড়ির গার্ডেন থেকে অন্তর মল্লিকার জন্য বেলি ফুল নিয়ে এসেছে। কয়েকটা বেলি ফুল মল্লিকা খোঁপায় গুজে নিয়েছে। ওদের দুজনকে একসাথে দেখে বাড়ির সবাই বেশ খুশি। নিচে নেমে সবার থেকে বিদায় নিয়ে অন্তর আর মল্লিকা গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল। অন্তর মল্লিকার হাতটা শক্ত করে ধরে রেখেছে। মল্লিকা মুচকি হেসে অন্তরের দিকে তাকিয়ে আছে। মল্লিকার দৃষ্টি জানালার কাঁচে ঢাকা নিস্তব্ধ রাতের শহরে। জানালার কাছে স্বচ্ছভাবে রাতের আঁধারটাকে দেখা যাচ্ছে। অন্তর মল্লিকার দৃষ্টিকে ফলো করে মৃদু হেসে জানালার কাঁচটা সরিয়ে দিল। সাথে সাথে শোঁশো বেগে বাতাস হানা দিল পুরো গাড়িতে। প্রবল বাতাসের তাণ্ডবে মল্লিকার খোঁপা থেকে চুল সরে যাচ্ছে। খোঁপাটা আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে। অন্তর ঘোর লাগা দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা এখনো জানালার বাইরে চোখ রেখেছে, দৃষ্টি তার স্থির। হুট করে অন্তর মল্লিকাকে হ্যাঁচকা টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিল। মল্লিকা বড় বড় শ্বাস ফেলে অন্তরের শার্ট আঁকড়ে ধরল। অন্তর মল্লিকার চুলের ঘ্রাণ নিচ্ছে আর ঘোর লাগা কণ্ঠে বলছে, মল্লিকা, তোমার চুলের স্মেলটা সাংঘাতিক আকৃষ্টকর, আমাকে মাতাল করে দিচ্ছে। ভুল কিছু হয়ে গেলে আমাকে দোষ দিও না প্লিজ। মল্লিকা তাড়াহুড়ো করে অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে শাড়িটা ঠিক করে গাড়ির দরজা ঘেঁষে বসে পড়ল। অন্তর বাঁকা হেসে বিড়বিড় করে বলল, তুমি বেশি দিন আমার থেকে দূরে দূরে থাকতে পারবে না মল্লিকা। নিজেই এসে আমার কাছে ধরা দেবে। ওই দিনটা শীঘ্রই আসবে মল্লিকা, অপেক্ষায় থাকবো আমি ওই দিনটার। কথাগুলো বলেই অন্তর গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। মল্লিকা গাড়ির দরজায় মাথা ঠেকিয়ে চোখ বুজে ফেলল।
এক পর্যায়ে মল্লিকা ঘুমিয়ে পড়ল। অন্তর তাড়াহুড়ো করে গাড়ির দরজা থেকে মল্লিকার মাথাটা তুলে মল্লিকাকে ওর সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। অন্তরের বুকে মাথা রেখে মল্লিকা গুটিসুটি হয়ে আরামসে ঘুম দিল। অন্তর মুচকি হেসে মল্লিকার কপালে আদর এঁকে দিল। এভাবেই কেটে গেল প্রায় 1 ঘন্টা। গাড়ি এসে পৌঁছে গেছে এয়ারপোর্টে। অন্তর মল্লিকার গালে আস্তে করে কয়েকটা চাপড় মেরে মল্লিকাকে ঘুম থেকে ওঠালো। ঢুলু ঢুলু চোখে মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি মল্লিকা, আর একটু দেরি করলে হয়তো প্লেনটাই মিস করব। মল্লিকা চটজলদি অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা গাড়ি থেকে নেমে পড়ল। অন্তর লাগেজ নিয়ে গাড়ি থেকে নেমে মল্লিকার পাশে এসে দাঁড়ালো। আচমকা মল্লিকা অন্তরের হাতে হাত ঢুকিয়ে সামনে হাঁটা ধরল। অন্তর বেশ অবাক হয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা মৃদু হেসে অন্তরের দিকে তাকিয়ে বলল, অবাক হওয়ার কি আছে অন্তর, আমি কি আপনার হাত ধরতে পারি না? শুধু হাত কেন মল্লিকা, আমার জীবনের প্রতিটা জিনিসেই তোমার হাত দেওয়ার হক আছে। হাত ধরাতে আমি অবাক হইনি, তবে অবাক হয়েছি তোমার মন মর্জি চেঞ্জ হওয়াতে। মল্লিকা গলা ঝাঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার চলুন তো, না হয় আবার ফ্লাইট মিস হয়ে যাবে। দুজনেই এবার দ্রুত পায়ে হাঁটা ধরল। এয়ারপোর্টের লনে আসার সাথে সাথেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, প্লেন আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া হবে। অন্তর মল্লিকার হাতটা শক্ত করে ধরে চেকিং পর্ব শেষ করে সোজা প্লেনে উঠে পড়ল। জানালার পাশের সিটটাতে বসেছে মল্লিকা। অন্তর বসেছে মল্লিকার পাশের সিটটাতে। মল্লিকা বেশ এক্সাইটেড, খুশিতে সে খিলখিল করে হাসছে। অন্তর বেশ কেয়ারফুলি মল্লিকার সিট বেল্ট বেঁধে দিচ্ছে। মল্লিকার লাফালাফিতে অন্তর ঠিকভাবে সিট বেল্টটা বাঁধতে পারছে না। অনেক সাধনার পর অন্তর সফল হয়েছে মল্লিকার সিট বেল্টটা বেঁধে দিতে। অন্তর এবার নিজের সিট বেল্টটাও বেঁধে নিল। প্লেন আস্তে আস্তে আকাশ ওড়া শুরু করলো। মল্লিকা অন্তরকে জাপটে ধরে জানালার দিকে তাকিয়ে আছে। অন্তর মল্লিকাকে টাইট করে জড়িয়ে ধরে মল্লিকার চোখের দিকে তাকিয়ে আছে। প্লেন এবার আকাশপথে ছোটা শুরু করলো। মল্লিকা অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে থেকে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। মল্লিকার ঘুম দেখে অন্তরেরও কেমন চোখ লেগে এলো। এক পর্যায়ে অন্তরও ঘুমিয়ে পড়ল। ঘুমে ঘুমে কেটে গেল প্রায় 5 ঘন্টা। প্লেন এসে সিঙ্গাপুর এয়ারপোর্টে থেমেছে। এক এক করে সবাই প্লেন থেকে নেমে পড়েছে। লোকজনের হাঁক ডাকে অন্তরের ঘুম ভাঙল। অন্তর আর দেরি না করে মল্লিকাকে ঝাঁকিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। মল্লিকা আধখোলা চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর লাগেজটা হাতে নিয়ে মল্লিকার হাত ধরে প্লেন থেকে সোজা নেমে এয়ারপোর্টের বাইরে চলে এলো। দুজনেই একটা ক্যাব বুক করে আশেপাশের ভালো একটা লজে উঠল। লজটা দেখতে চমৎকার, 7 তলার বিরাট ভবন বিশিষ্ট। লজটা রাতের বেলাতেও দিনের মতন আলোয় আলোকিত থাকে। চারিদিকে অগণিত লাইট আর রোশনাই, দেখলেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। মল্লিকাদের রুমটা পড়েছে 3 তলায়। রুমটা বেশ বড়, সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম। পুরো রুমটায় বিভিন্ন কালারের ঝাড়বাতি লাগানো। ব্যালকনি থেকে বিশাল এক নীল পানির লেক দেখা যাচ্ছে। পাশাপাশি মৃদুমন্দ বাতাসও আছে। মল্লিকা রুমে ঢুকেই হাঁ করে পুরো রুমটাকে চোখ বুলিয়ে দেখছে। অন্তর রুমের দরজা আটকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল্লিকার কাণ্ড দেখছে। মল্লিকা বেডের উপর উঠে ইচ্ছে মতো লাফালাফি করছে। এক লাফের সাথে মল্লিকা 2-3 ফুট উপরে উঠে যাচ্ছে। বেডের গদিটা খুবই সফটনেসের কারণে এমনটা হচ্ছে। মল্লিকা লাফাচ্ছে আর খিলখিল করে হেসে অন্তরকে বলছে, অন্তর প্লিজ আপনিও এসে আমার সাথে জয়েন করুন, খুব মজা পাবেন। অন্তর বুকের উপর হাত দুটো গুঁজে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এভাবে দেখেই খুব মজা পাচ্ছি, নিচে গিয়ে করতে হবে না। তোমাকে এত হাসি খুশি দেখে বেশ ভালো লাগছে। মল্লিকা লাফালাফি থামিয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। অন্তর বুঝতে পেরেছে মল্লিকা ক্লান্ত হয়ে গেছে। অন্তর ব্যালকনির দরজাটা লাগিয়ে মল্লিকার পাশে এসে বসলো। মল্লিকা এতক্ষণে চোখ বুজে নিয়েছে। অন্তর একটু ঝুঁকে মল্লিকার কানে ফিসফিসিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও মল্লিকা, খেয়ে দিয়ে এরপর ঘুমিও, আমি খাবার অর্ডার করছি। মল্লিকা ঢুলু ঢুলু কণ্ঠে বলল, আমি এখন চেঞ্জও করতে পারবো না, খেতেও পারবো না, ঘুম পেয়েছে আমার। অন্তর বাঁকা হেসে বলল, তাহলে কি আমি তোমাকে চেঞ্জ করিয়ে খাইয়ে দেব? মল্লিকা রাগী কণ্ঠে বলল, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন তাই না? একদমই না, আমি এখনই করে দেখাচ্ছি।
কথাটা বলেই অন্তর হ্যাঁচকা টান দিয়ে মল্লিকাকে শোয়া থেকে বসিয়ে দিল। মল্লিকা বেকুব হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর লাগেজ থেকে একটা শাড়ি বের করে মল্লিকাকে বসা থেকে দাঁড় করিয়ে দিল। অন্তর এবার নিজের চোখটা বন্ধ করে খুব পারদর্শিতার সাথে মল্লিকাকে শাড়ি পরিয়ে দিল। মল্লিকা মুখে হাত দিয়ে অন্তরের কাণ্ড দেখছে। শাড়িটা ঠিকভাবে পরানোর পর অন্তর মল্লিকাকে আতকোলে করে সোজা ওয়াশরুমে নিয়ে গেল। মল্লিকা অবাক হয়ে অন্তরকে দেখছে। ট্যাপ ছেড়ে অন্তর মল্লিকার চোখে মুখে পানি ছিটিয়ে মল্লিকাকে নিয়ে আবারও রুমে ঢুকে পড়ল। রুমে ঢোকার সাথে সাথে অন্তর আচমকায় ব্যালকনির দরজার সাথে ধাক্কা খেল। দরজাটা একদম খোলা। অন্তর কপাল কুঁচকে দরজাটার দিকে তাকিয়ে আছে। হিসেব মেলাতে পারছে না সে। অন্তরের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বিড়বিড় করে বলল, দরজাটা খুলল কিভাবে? আমি তো দরজাটা একটু আগেই বন্ধ করে গেলাম। বাইরে তো অতটাও বাতাস নেই, যতটা বাতাসে দরজাটা আপনা আপনি খুলে যাবে। অন্তর মনে বিড়বিড় করতে করতে মল্লিকাকে বেডে বসিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অন্তরের রুমের পাশাপাশি আর একটা ব্যালকনি। ওই ব্যালকনিতে নজর পড়ার সাথে সাথেই কিছু একটা ব্যালকনি থেকে সরে গেল। মনে হচ্ছে কোনো মানুষের ছায়া। অন্তর বেশ আগ্রহী নিয়ে ওর ব্যালকনির শেষ কর্নারে গিয়ে ছায়াটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু ছায়াটা আর দৃশ্যমান হচ্ছে না। অন্তর অনেকক্ষণ যাবৎ উঁকি ঝুঁকি মেরে ছায়াটাকে খুঁজছে আর বিড়বিড় করে বলছে, আই থিঙ্ক ছায়াটা কোনো পুরুষের ছায়া হবে। আমাদের ব্যালকনিতে পুরুষের ছায়া কিভাবে পড়তে পারে? তাছাড়া দরজাটা আপনা আপনি খোলেনি। মনে হচ্ছে কেউ ব্যালকনিতে এসে দরজাটা খুলেছে। কে হতে পারে সে? তাহলে কি কেউ আমাদের ফলো করছে? মল্লিকা বসে থাকতে থাকতেই কিছুটা অধৈর্য হয়ে বেড থেকে নেমে তেড়ে গেল ব্যালকনির দিকে। পেছন থেকে অন্তরের পিঠে একটা চিমটি মেরে মল্লিকা দাঁত গিজগিজ করে বলল, এই আপনি এত ইরেসপন্সিবল কেন? আমাকে একা রুমে বসিয়ে রেখে আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছেন, তাই না? অন্তর মাথাটা ঝাঁকিয়ে নিজেকে কিছুটা কন্ট্রোল করে মল্লিকার হাত ধরে রুমে ঢুকে আবারও ভালো করে ব্যালকনির দরজাটা লাগিয়ে মল্লিকাকে নিয়ে বেডে বসে পড়ল। অন্তর খুব টেনশনে পড়ে গেছে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে সে কিছু একটা ভাবছে। অন্তরের এমন ভাবুক লুক দেখে মল্লিকা বেশ হকচকিত হয়ে গেল। মল্লিকা কিছুটা উদ্বিগ্ন হয়ে অন্তরের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে অন্তর? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। অন্তর মাথা থেকে হাত সরিয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, মল্লিকা, এই 2 দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। প্লিজ আমাকে না বলে তুমি কোথাও যেও না, এমনকি ওয়াশরুমেও না। কেন অন্তর? আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে মল্লিকা। এটা জাস্ট আমার ধারণা, বাকিটা আস্তে আস্তে বুঝতে পারবো। তাই আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। অন্তরের কথা শুনে মল্লিকা বেশ ভয় পেয়ে গেছে। অন্তর মল্লিকার ভয় কাটানোর জন্য মল্লিকাকে জাপটে ধরে বলল, ভয় পাওয়ার কিছু নেই মল্লিকা, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। মল্লিকা অন্তরের শার্ট আঁকড়ে ধরে বলল, আমি ঘুমাবো অন্তর, ঘুমালে আর ভয় করবে না। অন্তর মল্লিকার মাথায় হাত বুলিয়ে বলল, আগে খেয়ে নাও মল্লিকা, এরপর ঘুমাবে। ওয়েট, আমি নিচে থেকে ফুড অর্ডার করে আনছি। না না অন্তর, প্লিজ আপনি কোথাও যাবেন না, আপনি এখান থেকেই খাবার অর্ডার করুন। ওকে বাবা, করছি, আগে তো আমাকে ছাড়ো। মল্লিকা অন্তরকে ছেড়ে গুটিসুটি মেরে খাটে বসে পড়ল। অন্তর তাড়াহুড়ো করে ল্যান্ডলাইনে কল করে খাবার অর্ডার করে দিল। প্রায় 10 মিনিট পর একজন ওয়েটার হাতে করে অন্তরের অর্ডার অনুযায়ী খাবার নিয়ে এলো। ওয়েটার যেই না রুমের দরজা ধাক্কা দিতে যাবে, অমনি পিছন থেকে কেউ এসে ওয়েটারের মুখে রুমাল চেপে ধরল। সাথে সাথে ওয়েটারটা সেন্টলেস হয়ে গেল। খাবারের ট্রেটা হাতে নিয়ে হুডিওয়ালা এক লোকটা অন্তরের রুমের দরজা ধাক্কালো। অন্তর মল্লিকার পাশ থেকে রুমের দরজাটা খুলে দিল। অন্তর দরজা খুলেই হুডিওয়ালা লোকটাকে দেখে ভুরু কুঁচকে বলল, আপনার ফেসটা দেখান। সচরাচর ওয়েটাররা তো এভাবে হুডি পরে চলাচল করে না, আপনার হঠাৎ এই লোক, বিষয়টা কেমন সন্দেহজনক না? হুডির নিচ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কাঁপা কাঁপা গলায় মেয়েটি হুডির নিচ থেকে অন্তরকে উদ্দেশ্য করে বলল, স্যার মাফ করবেন, আমি এই লজটাতে নতুন কর্মচারী। কোনো এক দুর্ঘটনায় আমার ফেসটা অ্যাসিডে পুড়ে যায়। কেউ শত্রুতা করে আমার ফেসটা জ্বালিয়ে দিয়েছে। নিজের ট্রিটমেন্টের খরচ চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে এই কাজটা বেছে নিতে হয়েছে। আমি আপনাকে আমার এই জ্বলন্ত ফেসটা দেখাতে পারবো না, মাফ করবেন আমায়। অন্তর অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে।
অন্তর বেশ ব্যথিত হয়ে মেয়েটার হাত থেকে ট্রেটা হাতে নিয়ে রুমের দরজা আটকে রুমে ঢুকে পড়ল। মুহূর্তেই মেয়েটির হুডির ক্যাপটা মুখ থেকে সরিয়ে শয়তানি হাসি দিয়ে মিনমিন করে বলল, অন্তর, তুমি মোটেও ঠিক কাজ করলে না। আমার শহরে এসে আবার আমার মুখোমুখি হয়ে তোমার সাথে প্রথম দেখাটা আমার এভাবে অন্য সূত্র ধরে করতে হবে আমি জাস্ট ভাবতে পারিনি। কাল থেকে খেলা জমবে, এবার তুমি আমারই হবে। কথাগুলো বলেই মেয়েটা দ্রুত পায়ে প্রস্থান নিল। অন্তর কিছুটা আপসেট হয়ে মল্লিকার পাশে এসে খাবার প্লেট নিয়ে বসলো। মল্লিকা থম মেরে বসে আছে। অন্তর খাবারের লোকমা ধরে মল্লিকাকে খাইয়ে দিচ্ছে। পরপর কয়েকটা লোকমা খাওয়ার পর মল্লিকা কায়দা করে অন্তরের মুখেও খাবারের লোকমা পুড়ে দিল। অন্তর এক ভুরু উঁচু করে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা খাবার চিবাচ্ছে আর বলছে, আরে খান তো, এভাবে তাকাবেন না, আমিও খাই আপনিও খান। অন্তর মুচকিয়ে এসে খাবারটা চিবুতে লাগলো। এভাবেই দুজনের সম্পূর্ণ খাবারটা শেষ করলো। অন্তরের মনে শান্তি নেই, সে বেশ টেনশনে আছে ওই অদৃশ্য ছায়াটাকে নিয়ে। মল্লিকা মুখ মুছিয়ে অন্তর খাবারের প্লেটটা ডেস্কের ওপর রেখে পুরো রুমটা ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল। সব কিছু চেক করে অন্তর বিছানায় গা এলিয়ে দিল। মল্লিকা আর অন্তর দুজন মুখোমুখি শুয়ে আছে। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। মল্লিকার কেমন যেন শীত শীত লাগছে, তাই সে গায়ে কম্বল জড়িয়ে নিল। খানিকটা অন্তরের গায়েও মেলে দিয়েছে। অন্তর বাঁকা হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা অন্তরের চোখের দিকে তাকিয়ে বলল, অন্তর, একটা সত্যি কথা বলবো? বলো। আপনি না দেখতে অনেক কিউট। আচ্ছা, আপনার ঠোঁটগুলো এত লাল কেন? আপনি কি লিপস্টিক ইউজ করেন? অন্তর হাহা করে হেসেই যাচ্ছে, ওরা হাসি থামছেই না। মল্লিকা কিছুটা আহ্লাদি কণ্ঠে অন্তরকে বলল, অন্তর প্লিজ বলুন না আপনি কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেন, আমি ওই লিপস্টিকটা ইউজ করব। অন্তর এবার হাসি থামিয়ে মল্লিকাকে হ্যাঁচকা টান দিয়ে ওর গায়ের সাথে মিশিয়ে নিল। মল্লিকা চোখ বড় বড় করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর বাঁকা হেসে মল্লিকার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তোমাকে লিপস্টিক ইউজ করতে হবে না মল্লিকা, এক্ষুনি তোমার ঠোঁটগুলো আমি আমার ঠোঁটের মতন লাল করে দিচ্ছি। কথাগুলো বলেই অন্তর মল্লিকার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মল্লিকা বেকুব হয়ে অন্তরের চোখের দিকে তাকিয়ে আছে। পরম আবেশে মল্লিকা এক পর্যায়ে চোখ জোড়া বন্ধ করে অন্তরের পিছনের চুলগুলো আঁকড়ে ধরল। প্রায় 10 মিনিট পর হুট করেই ব্যালকনির দরজায় কিছু একটা পড়ার আওয়াজ হলো। আওয়াজটা খুবই জোরে সোরে হলো, মনে হচ্ছে পুরো দরজাটা কেঁপে উঠেছে। অন্তর তাড়াতাড়ি মল্লিকাকে ছেড়ে দৌড়ে ব্যালকনির দরজার দিকে গেল। দরজার সামনেই বড় একটা পাথর পড়ে আছে। অন্তর নিচু হয়ে পাথরটা নিয়ে দেখলো পাথরটাতে মেয়েদের লিপস্টিক লেগে আছে। লাল লিপস্টিক দিয়ে পুরো পাথরটা রঙিন হয়ে আছে। অন্তর তাড়াতাড়ি পাথরটা হাত থেকে ছুঁড়ে নিচে ফেলে দিল। ওর পুরো হাতটা লিপস্টিক দিয়ে লাল হয়ে গেছে। মল্লিকা ভয়ে গুটিসুটি মেরে কম্বল আঁকড়ে শুয়ে আছে। অনেকক্ষণ হওয়ার পরও অন্তর আসছে না দেখে মল্লিকা খানিক চেঁচিয়ে উঠে বলল, অন্তর, আপনি ওখানে কি করছেন? প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার ভয় লাগছে। মল্লিকার চেঁচানোর আওয়াজ পেয়ে অন্তর আবারও ব্যালকনি দরজাটা ভালো করে লাগিয়ে ওয়াশরুমে ঢুকে হাতটা ভালো করে ওয়াশ করে বিছানায় এসে শুয়ে পড়ল। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, কি হয়েছে অন্তর, ওটা কিসের আওয়াজ ছিল? অন্তর ব্যাপারটাকে হাসি দিয়ে উড়িয়ে বলল, আরে না, কিছু না মল্লিকা, বাইরে খুব বাতাস তো, তাই ব্যালকনির দরজাটা একটু নড়ে চড়ে উঠেছে। এতটাই গভীরভাবে নড়েছে যে মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়েছে। মল্লিকা ভয়ার্ত কণ্ঠে বলল, সত্যি বলছেন তো? জি আর সত্যি বলছি। কথাটা বলেই অন্তর আবারও মল্লিকাকে আঁকড়ে ধরল। মল্লিকা মুচকি হেসে অন্তরের শার্ট আঁকড়ে ধরল। দুজনেই আবারও প্রেম নেশায় মগ্ন হয়ে গেল। প্রায় 15 মিনিট পর অন্তর আবারও ব্যালকনির দরজায় ঢিল ছোড়ার আওয়াজ পেল। অন্তর ব্যাপারটাকে আমলে না নিয়ে এক মল্লিকাকে জাপটে ধরল। মল্লিকা ঢিল ছোড়ার আওয়াজে ভয় পেয়ে আছে, সে পুরোপুরি তবদা লেগে আছে। অন্তর যেই না মল্লিকাকে আদর করতে যাবে, অমনি রুমের প্রতিটা লাইট আপনা আপনি জ্বলতে নিভতে শুরু করলো। মুহূর্তেই পরিবেশটা পুরো ভুতুড়ে হয়ে গেল। অন্তরের কাছে ব্যাপারটা এতক্ষণে খোলসা আলো, কেন বারবার এমন ঘটনা ঘটছে। অন্তর গায়ে শার্টটা জড়িয়ে বেডের ওপর থেকে নামছে আর বিড়বিড় করে বলছে, কেউ নিশ্চয়ই আছে যে আমাকে আর মল্লিকাকে এক হতে দিচ্ছে না। লোকটা হয়তো আমার সাথে রিলেটেড, নয়তো মল্লিকার সাথে।
এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাকে এক্ষুনি নিচে গিয়ে কারেন্ট লাইনটা চেক করতে হবে। আশা করছি হাতে নাতে ধরতে পারবো। কথাগুলো বলতে বলতে অন্তর শার্টের বাটনগুলো লাগিয়ে নিচের শাড়িটা মল্লিকার গায়ে জড়িয়ে বলল, আমি একটু নিচে থেকে আসছি। মল্লিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে একা রুমে রেখে যাবেন না অন্তর, আমার বেশ ভয় করছে। চলো তাহলে। রুমের লাইটগুলো এখনো জ্বলছে আর নিভছে। অন্তর আর মল্লিকার ভয়টাও ক্রমশ বাড়ছে। শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে মল্লিকা বেড ছেড়ে উঠে নিচে নেমে দাঁড়ালো। অন্তর মল্লিকার হাত ধরে রুম থেকে সোজা বের হয়ে নিচে নেমে গেল। ইলেকট্রিসিটি কাউন্টারের দিকে মোড় নেওয়ার সাথে সাথে কেউ একজন দৌড়ে কাউন্টার থেকে বের হয়ে গেল। অন্তর লোকটার ছায়াটা দেখেছে, তবে লোকটাকে স্পষ্ট দেখতে পায়নি। অন্তর ছায়াটাকে ফলো করে দৌড়াচ্ছে আর চেঁচিয়ে বলছে, হেই, হু আর ইউ? কেন আমাদের পিছনে লেগেছেন? আমাদের এভাবে ডিস্টার্ব করার মানে কি? প্লিজ দাঁড়ান বলছি, আমি আপনার সাথে ফেস টু ফেস কথা বলতে চাই। হুট করেই ছায়াটা যেন কোথায় মিলিয়ে গেল। অন্তর এদিক সেদিক তাকিয়ে ছায়াটাকে খুঁজছে, কিন্তু কোথাও ছায়াটার লেশ মাত্র দেখা যাচ্ছে না। আচমকাই অন্তরের কানে মল্লিকার চিৎকারের আওয়াজ ভেসে আসলো। অন্তর আর দেরি না করে ইলেকট্রিসিটি কম্পাউন্ডে দৌড় লাগালো। মল্লিকার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই রক্ত থামবার নয়। থামবে কি করে? মল্লিকার হাতে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। কমসে কম ৩-৪টে সেলাই তো লাগবেই। মল্লিকা ব্যথায় যন্ত্রণায় ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। অন্তর দৌড়ে এসে মল্লিকাকে ওই অবস্থায় দেখে মুহূর্তেই মূর্তিরূপ ধারণ করলো। সে চেষ্টা করেও নিজেকে নাড়াতে পারছে না। অন্তরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মল্লিকাকে এই অবস্থায় সে দেখতে পারছে না। বুকের ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মল্লিকা পিটপিট করে চোখ খুলে বারবার ব্যথায় কুকিয়ে উঠছে। অন্তর নিজেকে কিছুটা সামলিয়ে দৌড়ে গিয়ে মল্লিকাকে কোলে তুলে লজের হেলথ কমপ্লেক্সে নিয়ে গেল। মল্লিকার চেয়েও অন্তর কাঁদছে বেশি। মল্লিকার হাতের রক্ত দিয়ে অন্তরের হোয়াইট শার্টটা লাল হয়ে গেছে। দুজনেই রক্তে মাখামাখি হয়ে গেছে। অন্তর কান্নাজড়িত কণ্ঠে মল্লিকার কপালে চুমা খেয়ে বলল, তোমার কিচ্ছু হবে না মল্লিকা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না। আজ রাতটা কোনো রকমে পার করতে দাও, কাল থেকেই খেলা শুরু হবে। কথাগুলো বলেই অন্তর মল্লিকাকে নিয়ে হেলথ কমপ্লেক্সের ভেতর ঢুকে গেল। একজন ডক্টর মল্লিকাকে রক্তাক্ত অবস্থায় দেখে কেবিনে ঢুকিয়ে নিল। কেবিনে ডক্টরের পাশাপাশি অন্তরও আছে। মল্লিকাকে সেন্সলেস করে কটা জায়গায় সেলাই করা হয়েছে। মোট 5টা সেলাই লেগেছে কাটা জায়গাটায়। অন্তর কয়েকটা ওষুধ ওনার কম্পাউন্ড থেকে অন্তরের হাতে ধরিয়ে দিয়েছে। অন্তর ওষুধ সহ মল্লিকাকে কোলে নিয়ে ওর রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। প্রায় 5 মিনিট পর অন্তর রুমে ঢুকে মল্লিকাকে বেডে শুইয়ে দিয়ে মেডিসিনের প্যাকেটটা ডেস্কের ওপর রেখে মল্লিকার পাশে ধপ করে বসে পড়ল। মল্লিকার ফর্সা মুখটা কালচে রূপ ধারণ করেছে। চোখের পানিগুলো শুকিয়ে জায়গাগুলো সাদা সাদা হয়ে গেছে। অন্তর চোখে জল নিয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে অন্তর নিজেকে দোষী মনে করছে। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। হুট করে অন্তর কিছু একটা মনে করে বসা থেকে উঠে রুমের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিয়ে দেওয়ালের প্রতিটা আনাচে কানাচে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা খুঁজছে। অন্তর কিছুটা ভাবুক হয়ে বিড়বিড় করে বলছে, আই এম ড্যাম শিওর কেউ আমার রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। কেউ দূর থেকেই আমাদেরকে ফলো করছে। আমাদের প্রতিটা স্টেপ সে দেখছে। যে করি হোক, সিসি ক্যামেরাটা আমাকে খুঁজে বের করতেই হবে। রুমের দরজার কাছাকাছি গিয়ে অন্তরের চোখ পড়ল সিসি ক্যামেরার দিকে। ছোট্ট ক্যামেরাটা রুমের দরজায় ফিট করা আছে। কেউ রুমে ঢুকেই কাণ্ড করে গেছে। অন্তর ক্যামেরাটা হাতে নিয়ে বিড়বিড় করে বলছে, তাহলে কি ওই ছায়াটাই আমাদের অ্যাবসেন্সে রুমে ঢুকে ক্যামেরাটা ফিট করে দিয়ে গেছে? আমি যখন মল্লিকাকে নিয়ে ওয়াশরুমে ছিলাম তখন কি ওই ছায়াটা ব্যালকনি বেয়ে এসে আমার রুমের দরজায় ক্যামেরা ফিট করে দিয়ে গেছে? হবে হয়তো। অন্তর কিছুক্ষণ ভেবে আবার বলল, এটা তো সম্ভব নয়। আমি 5 মিনিটের মধ্যেই মল্লিকাকে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গিয়েছিলাম। 5 মিনিটই কারোর পক্ষে সম্ভব না ব্যালকনি দিয়ে রুমে ঢুকে দরজার কাছে এসে সিসি ক্যামেরা ফিট করে আবার রুম থেকে বের হয়ে ব্যালকনি বেয়ে নিজের গন্তব্যে ফিরে যাওয়া। তাহলে কি ওই ছায়াটা ছাড়াও অন্য কেউ আছে এর পিছনে? অন্তর মাথায় হাত দিয়ে আবারও বিড়বিড় করে বলল, না, ওই ছায়াটা এই কাজ করেনি, করেছে অন্য কেউ। আমি, মল্লিকা আর ওই ছায়াটা ছাড়া নিশ্চয়ই কোনো চতুর্থ ব্যক্তি আমাদের রুমে ঢুকেছে। দরজা থেকেই সে চলে গেছে।
তাছাড়া আমি যখন একটু আগে ছায়াটার পিছনে দৌড়াচ্ছিলাম, তখন হুট করেই অন্য কেউ এসে পিছন থেকে মল্লিকার ওপর অ্যাটাক করেছে। ছায়াটার পক্ষে অবশ্যই সম্ভব না দুদিক ব্যালেন্স করা, একসাথে দুই জায়গায় থাকা সম্ভব না। আই থিঙ্ক চতুর্থ কোনো ব্যক্তি আছে আমাদের পিছনে। অন্তর কিছু একটা মনে করে মাথা থেকে হাত সরিয়ে বেশ পারেশান হয়ে আবারও বলল, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি মল্লিকা আর ছায়াটা ছাড়াও চতুর্থ কোনো ব্যক্তি রুমে এসেছিল। হুডি পরা মেয়েটা, মেয়েটার দরজা থেকেই চলে গিয়েছিল। হয়তো মেয়েটাই সুযোগ বুঝে দরজায় ক্যামেরাটা ফিট করে দিয়ে গেছে। ইয়েস, আমি ধরতে পেরেছি, মেয়েটাই আছে সব কিছুর পেছনে। এখনই আমাকে লজ ম্যানেজারের সাথে মেয়েটার সম্পর্কে কথা বলতে হবে। কথাগুলো বলেই অন্তর যেই না রুম থেকে বের হতে যাবে, এর আগেই মল্লিকা বিড়বিড় করে অন্তরকে ডাকা শুরু করলো। ব্যথায় নাক মুখ খিঁচে রেখেছে মল্লিকা। অন্তর তাড়াতাড়ি মল্লিকার কাছে ছুটে গেল। মল্লিকা পিটপিট চোখে অন্তরের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, অন্তর, আমরা আর কেউই রুম থেকে বের হব না। রুম থেকে বের হলেই ওই ওই কালো হুডি পরা লোকটা আমাদের মেরে দেবে। লোকটা খুব খারাপ অন্তর, বলা নেই কওয়া নেই হুট করে পিছন থেকে এসে লোকটা আমার হাতে ছুরি বসিয়ে দিল। আমি ঠিক ঠাউর করতে পারিনি অন্তর, তবে তবে আমার মনে হচ্ছে ওটা কোনো মেয়ের হাত ছিল। হাতটা কেমন সফট ছিল, ব্রেসলেট জাতীয় কিছু আঁচ পেয়েছি আমি। এতক্ষণে অন্তরের কাছে সবটা ক্লিয়ার হলো। অন্তর আবারও ভাবনায় পড়ে গেল। অন্তর আপন মনে বিড়বিড় করে বলছে, তাহলে আমার ধারণাটাই ঠিক ছিল। চতুর্থ ব্যক্তি ওই মেয়েটি, যে মেয়েটি ওয়েটার বেশে এসেছিল। মেয়েটা আমাদের ক্ষতি করতে চাই, বিশেষ করে মল্লিকার। তবে মোটিভটা ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো রহস্য আছে যা আমার অজানা। অন্তরের মৌনতা দেখে মল্লিকা অন্তরকে ঝাঁকি দিয়ে বলল, কি ভাবছেন অন্তর? বিশ্বাস করুন, আমি যা যা বলছি সব ঠিকঠাক বলছি। ওই লোকটা একটা মেয়ে ছিল। অন্তর মল্লিকার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও মল্লিকা, ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করো। কাল সকালে আমরা এই বিষয়ে কথা বলবো। অন্তর ডেস্কের ওপর থেকে মেডিসিন প্যাকেটটা নিয়ে এক এক করে মেডিসিন ছাড়িয়ে মল্লিকাকে খাইয়ে দিল। মল্লিকা এবার চোখ বুজে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। অন্তর আর দেরি না করে মল্লিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। চলবে গল্প মন চাই তোকে, লেখিকা নিশাত জাহান নিশি।